ঈশাকে জোর করে একটা ঘরে কতগুলো লোক এনে বন্দি করে রেখেছে। ঈশা ক্রমাগত চিৎকার করে বলেই যাচ্ছে, কারা আপনারা? আমাকে এইখানে কেন নিয়ে এসেছেন? আমার প্লিজ বাসায় যেতে দিন, আমি বাড়ি যাব। ঈশা চিৎকার করতে করতে একসময় ক্লান্ত হয়ে পড়ে, মেঝেতে বসে পড়ে হাঁটু গেড়ে। কান্না করতে করতে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, চোখ মুখ ফুলে গেছে। প্রায় আধ ঘন্টা পরে দরজা খোলা শব্দ শুনতে পেয়ে ঈশা চোখ তুলে মানুষটাকে দেখতে পেয়ে ঈশার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ঈশা দৌড়ে গিয়ে সামনে থাকা মানুষটাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করতে থাকে আর বলে, জিসান ভাইয়া, তুমি এসেছো? দেখো না ভাইয়া, ওরা আমায় এইখানে রেখে চলে গেছে। তুমি প্লিজ আমার বাড়ি নিয়ে চলো, আমার এখানে খুব ভয় করছে। জিসান ঈশাকে নিজের কাছ থেকে সরিয়ে আলতো হাতে ঈশার চোখের পানি মুছে দিয়ে বলে, তোর কোনো চিন্তা নেই, আমি থাকতে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি একটা ফুলের টোকাও দিতে পারবে না। আগে তুই এখানে বস, একটু শান্ত হয়ে। ঈশা অস্থির কণ্ঠে বলে, না না ভাইয়া, আমি এখানে আর থাকবো না, ওরা আবার চলে আসবে। আসবে না, তুই এখানে একটু শান্ত হয়ে বস। ঈশা জিসানের কথা মতো চুপচাপ সোফাতে বসে পড়ে। জিসান ঈশার সামনে এক গ্লাস পানি ধরে বলে, নে, পানিটা খেয়ে নে, তাহলে ভালো লাগবে তোর। ঈশা একদমে পুরো গ্লাসের পানিটা শেষ করে বলে, জিসান ভাইয়া, এখন তো চলো এখান থেকে। জিসান কোমল স্বরে বলে, ইস্যু, তোর সাথে আমার কিছু কথা আছে, খুব জরুরি। আমি তোমার সব কথা শুনবো, আগে এখান থেকে চলো, না হলে ওই গুণাগুলো আবার চলে আসবে এখানে। ঈশা বসা থেকে উঠে চলে যাওয়ার জন্য দরজার কাছে যেতেই জিসানের কণ্ঠস্বর শুনে থমকে যায়। জিসানের কথাটা কর্ণগোচর হতেই মনে হচ্ছে যেন ঈশার পায়ের নিচ থেকে শক্ত মাটিটা সরে গেছে। ঈশা ভাবতেই পারেনি এমন একটা কাজ করবে জিসান। এখানে তোকে কোনো গুন্ডারা তুলে আনেনি ইস্যু, আমি তোকে এখানে তুলে এনেছি। ঈশা জিসানের দিকে ফিরে তাকায় অবাক দৃষ্টিতে। ঈশার এমন অবাক দৃষ্টি দেখে বলে, অবাক হচ্ছিস তাই তো, কিন্তু এছাড়া আমার যে আর কোনো পথ খোলা ছিল না রে। ঈশা স্থির কণ্ঠে বলে, আমাকে কেন এখানে তুলে এনেছো? সেই কারণটা কি জানতে পারি আমি? জিসান ঈশার দিকে এগিয়ে এসে নির্লিপ্ত কণ্ঠে বলে, আমি তোকে বিয়ে করতে চাই ইস্যু। ঈশা জিসানের কথা শুনে খুব একটা বড় শক খায়। কি বলছো কি এইসব জিসান ভাইয়া? তুমি ভুলে গেছো আমি তোমার কে হই? আমি বোন হই তোমার, আর তুমি কিনা আমায় বিয়ে করতে চাইছো? জিসান নিজের দুহাত ঈশার গালে রেখে বলে, হ্যাঁ, তুই আমার বোন হোস, কিন্তু খালাতো বোন। আমি তোকে ভালোবাসি ইস্যু, সেই ছোটবেলা থেকেই আমি তোকে ভালোবেসে এসেছি। আমি তোকে হারাতে পারবো না ইস্যু। জিসানের কাছ থেকে সরে দাঁড়ায় ঈশা আর বলে, ছি, তুমি ভাবলে কি করে আমি তোমায় বিয়ে করব? আর আমি তোমার ছোটবেলা থেকে নিজের ভাই হিসেবে দেখে এসেছি। কিন্তু আমি তো কোনোদিন বোনের চোখে দেখিনি। প্লিজ ইস্যু, রাজি রাজি হয়ে যা, প্লিজ রাজি হয়ে যা না বিয়েতে। তোকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। তুমি মরো বাঁচো, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না। ঈশা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই জিসান দাঁতে দাঁত চেপে বলে, আর এক পাও এগোবি না ইস্যু। ঈশা ভয় পেয়ে যায় জিসানের কথা শুনে, কারণ জিসান সবসময় ঈশাকে ইস্যু বলেই ডাকে, আর যখন প্রচন্ড রাগ হয় ঈশার উপর তখনই ঈশাকে ঈশা বলে ডাকে। ঈশান পুনরায় বলে ওঠে, তুই যদি আর এক পা এগোস তাহলে। তাহলে কি কি করবে তুমি? সেটা তুই ভালো করেই জানিস ঈশা, আমি কি করতে পারি নিজের জিনিস পাওয়ার জন্য। ভাইয়া, তুমি কেন আমার সাথে এমন করছো? তুমি জানো তো আমি রাহুলকে ভালোবাসি, তারপরেও। ঈশা আর কিছু বলতে পারলো না, তার আগে জিসান চিৎকার করে বলে, চুপ, একদম চুপ। ওই কুত্তার বাচ্চা রাহুলের নাম তুই মুখে আনবি না বলে দিলাম। যদি ওর নাম তোর মুখে শুনি তো তোকে খুন করে ফেলবো আমি, বলে দিলাম। ঈশার অন্তরাত্মা কেঁপে ওঠে জিসানের এমন কথা শুনে। ভয়ে ভয়ে জিসানের দিকে তাকিয়ে দেখে জিসানের চোখগুলো লাল হয়ে আছে, কিন্তু তারপরও ঈশা নিজেকে সামলিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, প্লিজ, তুমি আমার সাথে এমন করো না। ঠিক আছে, এমন করবো না, তাহলে আমাকে বিয়ে করে দে, এতে তোরও ভালো আমারও ভালো। ঈশা চিৎকার করে বলে, না, আমি এই বিয়ে করব না। ঠিক আছে, তোর মনে হয় আমার সাথে বিয়ে করার আগেই বাসর করতে ইচ্ছে করছে তাই না? ঠিক আছে, এই ইচ্ছেটাও আমি তোর পূরণ করব। আজ পর্যন্ত তোর কোনো ইচ্ছে অপূর্ণ রাখিনি আমি, তো এটা কি করে অপূর্ণ রাখি বল? জিসান ঈশার দিকে এক পা দুপা করে এগিয়ে আসছে।
ঈশা জিসানের এগোনো দেখে পিছাতে পিছাতে দেয়ালের সাথে আটকে যায়। ভয়ে ভয়ে বলে, ভাইয়া প্লিজ আমার সাথে এমন কিছু করো না। ও গেলাম, কিচ্ছু করবো না। তাহলে বিয়েতে রাজি হয়ে যা। না, আমি বিয়ে করবো না। তোমাকে আর কতবার বলবো আমি? ঠিক আছে, তাহলে আমিও আমার কাজটা শুরু করি। জিসান ঈশার গলা থেকে ওড়নাটা সরাতে যাবে, তখন ঈশা চোখ বন্ধ করে চিৎকার করে বলে, ঠিক আছে, আমি বিয়েতে রাজি। জিসান বাঁকা হেসে বলে, গুড। পার্লার থেকে মেয়েরা এসেছে ঈশাকে সাজাতে। জিসান আগে থেকে সব ঠিক করে রেখেছে। ঈশাকে কান্না করতে দেখে পার্লারের একজন বলে, ম্যাডাম প্লিজ কান্না করবেন না, সব মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে। ঈশাকে পার্লারের মেয়েরা খুব সুন্দর করে সাজিয়ে দেয়। লাল বেনারসি, খোপায় বেলি ফুলের মালা, হাতে চুড়ি, চোখের কাজল, কিছুটা লেপটে গেছে কান্না করার জন্য। জিসান ঈশার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। তার সকল স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে, কিন্তু এভাবে এমন একটা বাজে পরিস্থিতির মাঝে যে পূরণ হবে তা কখনো ভাবতেই পারেনি। জিসান এক প্রকার বাধ্য হয়ে এই পদক্ষেপটা নিয়েছে। জিসান তপ্ত নিঃশ্বাস ছেড়ে হাত বাড়িয়ে ঈশার চোখের পানি মুছে দেয় আর ইশারায় মাথায় কাপড় দিয়ে বলে, এখন ঠিক আছে, আর তোর চোখে যেন আমি বিয়ের সময় পানি না দেখি। ঈশা ঝাপসা চোখে জিসানের দিকে তাকায়। আজকের এই জিসান তার কাছে খুবই অচেনা লাগছে। তার আগে জিসান ভাই ভালো ছিল, এখনের জিসান খুব খারাপ, খুব। কেন এভাবে সব বদলে গেল, কেন? জিসান ঈশার দিকে এক পলক তাকিয়ে উঠে ঘরের বাইরে চলে যায় আর কাজীকে ডেকে আনে। জিসান আর ঈশার বিয়ে সম্পূর্ণ হয়। ঈশা অনেক কষ্টে বিয়ের সময় কান্না আটকিয়ে রেখেছে। ঈশা তো কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। জিসান ঈশার কান্না করা দেখে জোরে একটা ধমক দেয়। ঈশা চুপ, একদম চুপ। আর একবার যদি তোর কান্নার আওয়াজ শুনতে পাই তো তোর খবর আছে বলে দিলাম। ঈশা মনে মনে বলে, সবকিছু কি নিজের ইচ্ছে মতো হবে নাকি একটু নিজের মতো করে কান্নাও করতে পারবো না? অনেক কষ্টে নিজের কান্নাটা আটকে রাখে, কিন্তু কান্না আটকে রাখার কারণে হেঁচকি উঠেছে। ঈশার হেঁচকি শব্দ শুনে জিসান ঈশাকে পানি খেতে বলে। এবার পরিচয়টা দিই, নাবিলা ইসলাম ঈশা, অনার্স প্রথম বর্ষে পড়ে। বাবা মায়ের একমাত্র সন্তান, কিন্তু ঈশার বাবা মা নেই। যখন ঈশা ক্লাস 7-এ পড়তো তখন ঈশার বাবা মা মারা যায় একটা অ্যাক্সিডেন্টে। তখন থেকে ঈশা জিসানদের বাড়িতে থাকে। জিসানের মাকে ঈশা মামনি বলেই ডাকে, আর জিসানের বাবাকে বাবাই বলে ডাকে। জিসান চৌধুরী বাবা মায়ের একমাত্র ছেলে, তবে ছোট্ট একটা বোনও আছে, ইন্টারে পড়ে। খুব জেদি, একরোখা আর ভীষণ রাগী জিসান। যেটা তার চাই সেটা যে কোনো মূল্যে আদায় করে নেয়। জিসান একজন নামকরা বিজনেসম্যান, আবার একজন মাফিয়া। ঈশার পানি খাওয়া শেষ হতেই জিসান বলে, আর একবার যদি তোর কান্নার আওয়াজ শুনতে পাই তাহলে তোর খবর আছে বলে দিলাম। আর এত কান্নার কি আছে? তোকে তো আর কেউ নদীতে মেরে ভাসিয়ে দিচ্ছে না, শুধু বিয়েই তো হয়েছে তোর। এতে এত মরা কান্না করার কি আছে? আমি মরলেও হয়তো তুই এইভাবে কাঁদবি না। জিসান ঈশাকে নিয়ে বাড়িতে আসে। কলিং বেল বাজাতেই আসমা দরজাটা খুলে দেয়। আসমা দরজা খুলে অবাক হয়ে তাকিয়ে থাকে ঈশা আর জিসানের দিকে। আসমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জিসান বলে, কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? সামনে থেকে সর। আসমা কিছুটা তোতলিয়ে বলে, হ্যাঁ ভাইজান। জিসান ঈশার হাত ধরে বাড়ির ভেতরে ঢুকে ঘরে ঢুকতেই মাকে উচ্চস্বরে ডাকতে থাকে। জিসানের মা সালিয়া বেগম ছেলে চিৎকার শুনে ঘর থেকে আস্তে আস্তে বলে, কি হলো, এভাবে চিৎকার করছিস কেন? সালিয়া বেগম ঈশাকে নববধূ অবস্থায় দেখে বড় ধরনের শখ খায়, আর ঈশার চোখ মুখ ফোলা দেখে বলে, ঈশা, তোর এই অবস্থা কেন? ঈশা দৌড়ে তার মামানির বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়ে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করা শুরু করে দেয়। সালিয়া বেগম ঈশাকে প্রশ্ন করে, কি হয়েছে ঈশার তোর? আর তোর এই শ্বাস কেন? কলেজে গিয়েছিলি তো অন্য ড্রেস পরে। তারপর জিসানের দিকে তাকিয়ে বলে, জিসান, তুই বল ওর কি হয়েছে? আর বিয়ের বেনারসি ওর গায়ে কোথা থেকে এলো? ঈশা কোনো কথা বলছে না, শুধু কান্না করেই যাচ্ছে। অন্যদিকে জিসানের রাগে মাথা গরম হয়ে যাচ্ছে ঈশার এই ন্যাকা কান্না দেখে। জিসানের মন চাইছে ঈশার মুখে ট্যাপ লাগিয়ে দিতে, যাতে কান্না না করতে পারে। জিসান সোফাতে আয়েশ করে বসে চিৎকার করে বলে, আসমা, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে যাও। আসমা তাড়াতাড়ি করে জিসানের জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসে। জিসানের এমন চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসে জিসানের বাবা জিহান চৌধুরী আর জিসানের বোন জিসা। জিহান চৌধুরী ড্রয়িং রুমে এসেই বলেন, কি হলো জিসান, এইভাবে চিৎকার করছো কেন তুমি? জিহান চৌধুরী চোখ যায় ঈশার দিকে।
ঈশাকে দেখে জিহান চৌধুরী খুব অবাক হয়। অবাক হওয়ারই কথা, একজন অবিবাহিত মেয়ের হঠাৎ করে এমন সাজ। জিসান পানিটা এক টানে খেয়ে মাথা নিচু করে শান্ত হয়ে বসে আছে। নজর তার সাদা টাইলস করা ফ্লোরের দিকে। ঝড় আসার আগে ঠিক যেমন সবকিছু শান্ত থাকে, ঠিক তেমনই জিসান এখন শান্ত হয়ে রয়েছে। জিসানকে চুপ থাকতে দেখে জিহান চৌধুরী আবারও বলে ওঠে, জিসান, আমি তোমাকে কিছু বলছি, কথা বলছো না কেন? জিসান আর সহ্য করতে পারছে না ঈশার এই অতিরিক্ত কান্না, তাই এক প্রকার জোরে ধমক দিয়ে বলে, ঈশা, স্টপ রাইট নাও। আর একবার যদি তোর কান্নার আওয়াজ পাই তো তোর খবর আছে বলে দিলাম। জিসানের চিৎকারে ঈশার আত্মা কেঁপে ওঠে। ঈশা নিজের চোখের পানি মুছে দৌড়ে নিজের ঘরের দিকে চলে যায়। সালিয়া বেগম অবাক হয়ে ঈশাকে পিছু ডাকে, কিন্তু ঈশা সাড়া না দিয়ে চলে যায়। অতঃপর জিসানের দিকে তাকিয়ে বলে, জিসান, কি হচ্ছেটা কি? এমনভাবে তুই ওর সাথে কথা বলছিস কেন? আয়েশার এমন অবস্থা কেন? জিসান শান্ত কণ্ঠে নিজের দিকে দৃষ্টি রেখে বলে, ঈশাকে আমি বিয়ে করেছি মা। জিহান চৌধুরী নিজের কানকে যেন বিশ্বাস করাতে পারছে না। ছেলে তার কিছু উল্টাপাল্টা কথা বলছে। জিহান চৌধুরী হতভম্ব হয়ে বলেন। জিসান বসা থেকে উঠে শক্ত কণ্ঠে বলে, হ্যাঁ, আমি ঈশাকে বিয়ে করেছি। শুনতে পাওনি তোমরা আমার কথা? সালিয়া বেগম বলেন, তোর কি মাথা ঠিক আছে জিসান? আর কয়েকদিন বাদে তোর সাথে রুহির এঙ্গেজমেন্ট, আর তুই ঈশাকে বিয়ে করছিস? হ্যাঁ, আমি ঈশাকে বিয়ে করেছি। আর আমি এই এঙ্গেজমেন্ট করতে চাইনি। শুধুমাত্র ওই ড্রামাবাজ রুহির জন্য আমি এই এঙ্গেজমেন্টে রাজি হয়েছি। জিসান, তুমি বুঝতে পারছো? রুহি যদি জানতে পারে এই কথাটা তো কি হবে? জিসান বাবার কথা শুনে দাঁতে দাঁত চেপে বলে, আই ডোন্ট কেয়ার বাবা। ও কি করতে পারে সেটা আমি খুব ভালো করে জানি। ও আমাকে সুসাইড করার ভয় দেখিয়ে এঙ্গেজমেন্টে রাজি হতে বাধ্য করেছে। কিন্তু সালিয়া বেগম আর কিছু বলতে পারলো না। তার আগে উপর থেকে একটা বিকট আওয়াজ ভেসে এলো, হয়তো কাঁচ ভাঙার। জিসান আনমনে বলে ওঠে। ঈশা, জিসান দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে সোজা ঈশার ঘরের দিকে চলে যায়। সবাই জিসানের পেছন পেছন যায়। জিসান ঈশার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দরজা ধাক্কা দিলে দেখে দরজা ভেতর থেকে লাগানো। জিসান দরজায় বাড়ি দিতে দিতে ঈশাকে ডাকতে থাকে, কিন্তু ঈশা কিছুতেই সাড়া দিচ্ছে না। ঈশা মা, প্লিজ দরজাটা খোল। সালিয়া বেগমের ডাকে ও ঈশা কোনো সাড়া দিল না। জিসান আবারও বলে, ঈশা, দরজাটা খোল বলছি। সালিয়া বেগম ভয়ে শিউরে ওঠেন। মেয়েটা যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে তাহলে? সালিয়া বেগম কাঁদো কাঁদো কণ্ঠে বলে, ঈশা মা, দরজাটা খোল। খারাপ কিছু করিস না তুই, তাহলে আমি তোর বাবা মাকে কি জবাব দিব বল? জিসান আর সহ্য করতে পারছে না, এবার হুঙ্কার দিয়ে বলে ওঠে, ঈশা, আমি তোকে শেষবারের মতো বলছি, তুই যদি দরজা না খুলিস তো তোর কপালে শনি আছে বলে দিলাম। ঈশার সাথে সাথেই দরজাটা খুলে দেয়। জিসান আর বাকিরা ঘরে ভেতরে ঢুকে দেখে টেবিলে কাঁচ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে সাদা ফ্লোরে ছড়িয়ে আছে। এই বিকট শব্দটা তাহলে কাঁচ ভাঙার ছিল। জিসান ঈশার হাতে একটা কাঁচের টুকরো দেখতে পায়। জিসান কাঁচের টুকরোটা তাড়াতাড়ি করে ফেলে দেয় ঈশার হাত থেকে। ঈশা নিজের হাত কাটার জন্য এই কাঁচের টুকরোটা নিয়েছিল, কিন্তু জিসানের শেষ কথাটা শোনা মাত্রই আর সাহস পেল না হাত কাটার। জিসান ঈশার দিকে রাগে চোখে তাকায়। ঈশান জিসানের এমনভাবে তাকানো দেখে ভয়ে দু কদম পিছিয়ে যায়। জিসান ঈশাকে হুট করে কোলে তুলে নেয় সবার সামনে। ঈশার সাথে সাথেই বলে ওঠে, কি করছেন? কি নামান আমায়? জিসান ভীষণ অবাক হয় ঈশার মুখে আপনি ডাকটা শোনে। ঈশা সবসময় জিসানকে তুমি করেই ডাকে। তারপরেও ঈশার কথা পাত্তা না দিয়ে মায়ের উদ্দেশ্যে বলে, মা, এই ঘরটা পরিষ্কার করতে বলো। জিসান ঈশাকে কোলে করে নিয়ে নিজের ঘরে এনে বসিয়ে দেয়। ঈশা রেগে বলে, আমাকে এখানে কেন আনলেন? আমি আমার ঘরে যাব। জিসান নির্লিপ্ত কণ্ঠে বলে, তুই আজকে থেকে এই ঘরেই থাকবি। ঈশা বসা থেকে উঠে বলে, না, আমি এই ঘরে থাকবো না। তোকে আমি উঠতে বলেছি। ঈশা জিসানকে ভয় পেয়ে আবারও বসে পড়ে। জিসানের চোখ যায় ঈশার হাতের দিকে, রক্ত লেগে আছে। জিসান যখন ঈশার হাত থেকে কাঁচের টুকরোটা সরিয়েছিল তখন কাঁচটা লেগে হাত কেটে যায় ঈশার। জিসান তাড়াতাড়ি ঈশার হাত চেপে ধরে বলে, তোর হাত দিয়ে রক্ত পড়ছে আর তোর কোনো খেয়ালই নেই। ঈশা অন্যদিকে মুখ ফিরিয়ে বলে, পড়লে আপনার কি? আমার হাত যা খুশি হবে। একটা চড় দিয়ে তোর সব দাঁতগুলো ফেলে দেবো, বেয়াদব মেয়ে।
জিসান তাড়াতাড়ি করে ফার্স্ট এড বক্সটায় নিয়ে ঈশার হাত ব্যান্ডেজ করে দেয়। ঈশার এতটুকু হাত কাটার জন্য জিসান যা পাগলামো শুরু করেছে তাতে ঈশা মারাত্মকভাবে শক্ট। জিসান দাঁতে দাঁত চেপে বলে, চুপচাপ গিয়ে ফ্রেশ হবি, আর একটা যদি উল্টাপাল্টা কাজ করেছিস তো তোর খবর আছে বলে দিলাম। কি করবে তুমি? জিসান বাঁকা হেসে ঈশার মুখের কাছে নিজের মুখ নিতেই ঈশা মুখটা পিছিয়ে নেয়। জিসান ঈশার কপালে পড়ে থাকা চুলগুলো সরাতে সরাতে বলে, এখন যদি সব বলে দেই তাহলে হবে কি করে হবে জান? আস্তে আস্তে সব জানতে পারবি কি কি করব। ঈশার ভয়ে গলা শুকিয়ে আসছে। কি বলছে এই লোক? কি করবে আস্তে আস্তে? ঈশার ভয়ে মিশ্রিত মুখটা দেখে ঈশার কাছ থেকে সরে আসতেই ঈশা বসা থেকে উঠে ঘর থেকে বেরোতে যাবে, সাথে সাথে এই জিসানের কণ্ঠ ভেসে উঠে, কোথায় যাচ্ছিস তুই? আমার ঘরে। তো এখন তুই কোথায় আছিস? তোকে কি আমি যেতে বলেছি এই ঘর থেকে? আজকে থেকে তুই এই ঘরে থাকবি, আর তোর সব ড্রেস আমি এই ঘরে আনতে বলবো আসমাকে। ঈশা আর কিচ্ছু বলে না, জানে এই মুহূর্তে কিছু বলেও লাভ নেই, তাই চুপ থাকাটাই শ্রেয় মনে করলো। রাতে সবাই ডিনার টেবিলে বসে ডিনার করছে। জিসানের সামনে চেয়ারে বসে আছে জিহান চৌধুরী। জিসান চুপচাপ খেয়ে যাচ্ছে, তার কোনো হেলদোল নেই যে সে এত বড় একটা কাজ করেছে। জিসানের পাশেই বসে আছে ঈশা। জিসান জোর করে ঈশাকে তার পাশেই বসিয়েছে। ঈশার খাবার গলা দিয়ে নামছে না, তারপরেও জিসানের ভয়ে খুব কষ্ট করে খাচ্ছে। জিহান চৌধুরী গলা খাকারি দিয়ে বলেন, জিসান, তো তুমি এখন কি ভেবেছো এই ব্যাপারে? জিসান খেতে খেতে উত্তর দেয়। কোন ব্যাপারে? জিহান চৌধুরী ছেলের এমন উত্তর শুনে রেগে বলে ওঠে, কোন ব্যাপারে মানে? আজকে তুমি যা করছো তার ব্যাপারে? আর তুমি বুঝতে পারছো যদি রুহি তোমার আর ঈশার বিয়ের ব্যাপারটা জানতে পারে তো কি হবে? কি আর হবে? আমি রুহিকে বলে দিব যে আমি ওকে বিয়ে করতে পারবো না। জিহান চৌধুরী ছেলেকে বোঝানোর স্বরে বলে, জিসান, তুমি কেন বুঝতে পারছো না? ওর বাবা একজন নামকরা বিজনেসম্যান, আর ওদের কোম্পানির সাথে আমাদের কোম্পানির একটা ডিল রয়েছে। যদি ওরা তোমার আর ঈশার বিয়ের কথাটা জেনে যায় তো আমাদের বড় সড় একটা ক্ষতি হয়ে যাবে। বাবা, তুমি ভুলে যাচ্ছ যে আমরাও একটা নিজের কোম্পানি আছে, আর তোমার কোম্পানির কিছু হবে না। জিহান চৌধুরী স্ত্রীর উদ্দেশ্যে বলে, শালিহা, তুমি তোমার ছেলেকে বুঝাও। জিসান, তুই তোর বাবার কথাটা একটু বোঝ। মা প্লিজ, তুমি অন্তত এসব কথা বলো না। আর আমি ঈশাকে কেন বিয়ে করেছি সেটা নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছো। জিহান চৌধুরী বলেন, হে, আমরা সবাই বুঝতে পারছি, আর আমরা সবাই ঈশামাকে খুব ভালোবাসি। কিন্তু বাবা, তুমি কি বলতে চাইছো ঠিক পরিষ্কার করে বলো। আমি চাই এই ব্যাপারটা যেন আর কেউ না জানুক, আর তুমি রুহিকে বিয়ে করে নাও। ঈশা তো খুশি হয়ে যায় জিসানের বাবার কথা শুনে। জিসানের চোখ এড়ায়নি ঈশার এই খুশি। জিসান রেগে টেবিলে বাড়ি মারে। ঈশার তো প্রাণ যায় যায় অবস্থা। পাগলা কুকুর আবার খেপে গেছে, এবার আর কি কি করবে কে জানে। ব্যাস বাবা, অনেক হয়েছে আন্দা। আমরা কি এতটাই গরিব যে আমাকে বিক্রি করে তুমি তোমার বিজনেস বাঁচাবে? শুনো বাবা, আমার বিয়ে হয়ে গেছে, আর কালকে আমি এটা সবার সামনে আনবো। বলেই জিসান রাগে ঈশার হাত ধরে নিজের ঘরের উদ্দেশ্যে চলে যায়। জিহান চৌধুরী দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, এত যে তোমার ছেলের। আমি বুঝতে পারছি না তুমি কেন ওর পিছনে পড়ে আছো। ও ঈশাকে ভালোবাসে, আমি ওর চোখে সেটা দেখেছি। প্লিজ তুমি আর ওকে জোর করো না, এটা ওর জীবন, তাই ওকে ওর বুঝতে দাও। ঠিক আছে, আমি আর কিছু বলবো না। তোমার ছেলে যা মন চায় তাই করুক। জিহান চৌধুরী চলে যায় নিজের ঘরে। তারা চলে যেতে জিসা মাকে বলে, মা, ঈশা আপু কিন্তু খুব আপসেট হয়ে আছে। আচ্ছা মা, ঈশা আপু কি ভাইয়াকে ভালোবাসে? জানি না, তোর ঈশাও একদিন আমার পাগল ছেলেটাকে ভালোবাসবে। মা, তুমি তো এটাই চাইতে বলো, ঈশা আপু আর ভাইয়া যেন বিয়ে হয়, ঈশা আপু যেন তোমার কাছে থাকে সবসময়। শুধু তোর বাবার জন্য এই ইচ্ছাটা পূরণ করতে পারছিলাম না, কিন্তু আমার ছেলেটা সেটা পূরণ করে দিল। ঈশা বেডের এক কোণে বসে অঝরে কান্না করছে, আর জিসান সোফায় বসে নাক মুখ কুচকে ঈশার এই কান্না দেখছে। জিসানের কষ্ট লাগছে, আবার হাসিও পাচ্ছে যে একটা মেয়ে এত কান্না করতে পারে কি করে বাচ্চাদের মতো।
যে কিনা ইচ্ছে করলে একটা বাচ্চার মা হয়ে যেতে পারে। চলুন এবার জেনে আসি ঈশা কেন এভাবে কান্না করছে। জিসান ঈশাকে ঘরে নিয়ে এসে দরজা লাগিয়ে দেয়। তা দেখে ঈশা বলে, তুমি দরজা কেন লাগাচ্ছ? জিসান ঈশার দিকে ফিরে বলে, বাহ, তুমি করে ডাকছিস দেখা যায়। একটু আগে তো খুব আপনি আপনি করছিলি। তুমি দরজা খুলে, আমি আমার রুমে যাব। ঈশা চলে যেতে নিলেই জিসান ঈশাকে খাটের উপর ফেলে দিয়ে নিজেও ঈশার উপর উঠে ঈশার মুখের কাছে নিজের মুখটা নেয়। জিসানকে এমন করতে দেখে ঈশা নিজের মুখটা অন্যদিকে ফিরিয়ে নেয়। ঈশা ছটফট করছে দেখে ঈশার দুবাহু চেপে ধরে। জিসান দাঁতে দাঁত চেপে বলে, এত নড়ছিস কেন বলতো? আর আমার দিকে মুখ ফেরা। আমি কি দেখতে কি সুন্দর না যে মুখ ফিরিয়ে নিলি? প্লিজ আমার উপর থেকে ওঠো। জিসানের মেজাজটা একদম বিগড়ে যায় ঈশার মুখে ভাইয়া ডাকটা শুনে। এই ভাইয়া ডাকটা ঈশার মুখে শুনতে শুনতে কান পচে গেছে একেবারে। ঈশার মুখে ভাইয়া ডাকটা যেন আর সহ্য হচ্ছে না জিসানের। জিসান রাগে ঈশার দুহাত শক্ত করে চেপে ধরে। ঈশা ব্যথায় কুকড়ে ওঠে। জিসান নিজের রাগটা আর কন্ট্রোল করতে না পেরে ঈশার ঠোঁটে নিজের ঠোঁট দিয়ে আবদ্ধ করে ফেলে। আর কন্ট্রোল করবেই বা কি করে? আগে যখন ঈশা জিসানের এতটা কাছে থাকতো তখন নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করতো, কিন্তু এখন তো তার প্রিয়তমা তার অনেক কাছে, তাই কি করে আর কন্ট্রোল করবে তার নিজের সত্তাকে? জিসান নিজেকে পুরুষালীন সত্তাকে কন্ট্রোল করতে পারবে আর কয়দিন? দিন শেষে সেও তো একজন পুরুষ। ঈশার তো চোখগুলো একেবারে রসগোল্লার ন্যায় বড় হয়ে গেছে হঠাৎ এমন ঘটনার জন্য। অনেক চেষ্টা করেও ঈশা জিসানের বাহুডোর থেকে ছুটতে পারে না। একটা ছেলের শক্তির কাছে একটা মেয়ের শক্তি নিতান্তই তুচ্ছ। ঈশার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। ঈশা শান্ত হতেই জিসান নিজের হাতের বাঁধন থেকে ঈশাকে মুক্ত করে ঈশার উপর থেকে উঠে সোফাতে গিয়ে বসে। আর ঈশা তার ননস্টপ কান্না শুরু করে দেয় তখন থেকে। ঈশা তার ঠোঁট মুছতে থাকে নিজের ওড়না দ্বারা, মনে হচ্ছে ঠোঁটের ছাল তুলেই ফেলবে। জিসান ঈশার ঠোঁট মোছা দেখে আরো রেগে যায়। আবার ঈশার কাছে গিয়ে ঈশার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। এবার জিসান রাগে ঈশার ঠোঁটে কামড় বসিয়ে দেয়। জিসান সরে আসতে ঈশা ঠোঁট মুছতে যাবে, সাথে সাথে জিসান বলে, আর একবার যদি ঠোঁট মুজে তো আমি আবার কিস করব। এই জিসান ভাইকে খুব অচেনা লাগছে তার। যে জিসান তাকে সবসময় আগলে রাখতো, তার চোখ থেকে পানি গড়াতে দিত না, আজকে সেই জিসানের জন্য ঈশার চোখে অজস্র পানির স্রোত বইছে। ঈশা ঠোঁট না মুছে আবারও কান্না করতে থাকে। এবার বর্তমানে ফিরে আসি। জিসান ঈশার কান্না প্রায় 10 মিনিট ধরেই সহ্য করছে, কিন্তু এখন আর সহ্য করতে পারছে না বলে এক ধমক দেয় ঈশাকে। তুই চুপ করবি নাকি আমি আবার কিছু একটা করব? আচ্ছা, এত কান্না করার কি আছে? আমি বুঝতে পারছি না। তো চোখের পানিতে তো আমার ঘর ভাজিয়ে ফেলবি। তোর স্বামী তো তোর কাছে গেছে, এমন তো না যে আমি পরপুরুষ। তোর ওপর আমার সম্পূর্ণ অধিকার আছে, কথাটা মনে রাখিস। আর আমি এমন কিছু করতে চাইনি। তোর এই ভাইয়া ডাকটা শুনে আমার মাথায় রক্ত উঠে গেছে। এতদিন এই সো কল্ড ভাইয়া ডাকাটা খুব কষ্টে সহ্য করেছি, তাই এখন থেকে যদি ভাইয়া ডাকাটা তোর মুখে শুনি তো খবর আছে বলে দিলাম। কথা কথা শুধু খবর আছে খবর আছে। আমার কি খবর করবি রে তুই? আমার বিটিভির খবর নাকি সময় টিভির বেটা খাটাস লুচ্চা হিটলার কোথাকার? ঈশা ভাগ্যিস মনে মনে কথাগুলো বলেছে। জিসান যদি শুনতো তাহলে ঈশার কপালে শনি ঝুলতো। যে কোনো কথা বলছে না দেখে জিসান বলে, কি হলো, কথা বলছিস না কেন? আর ডাকবো না ভাইয়া। ডাকবো না ভাইয়া, আরো বেশি করে ডাকবো তোমাকে ভাইয়া। আমাকে খুব জ্বালাচ্ছিস না? আমিও তোকে জ্বালাবো। আমি একা জ্বলবো তা কি করে হয়? তোকেও জ্বালাবো আমি। মনে থাকে যেন। ঠিক আছে ভাইয়া। কি বললি? সরি, আর বলবো না। এবার চুপচাপ ঘুমা। এবার চুপচাপ ঘুমা। অর্ডার করছে আমাকে। তোর অর্ডারের গুষ্টির তুষ্টি গিলাই শালা খচ্চর কোথাকার। ঈশা মনে মনে কথাগুলো বলে এই চুপচাপ শুয়ে পড়ে। আর কথা না বাড়িয়ে জিসান ব্যালকনিতে চলে যায়। ডান হাতে 2 আঙ্গুলের মাঝে জ্বলন্ত সিগারেট রেখে টানছে আর খোলা আকাশের দিকে সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিচ্ছে। এটাই জিসানের সাথী ছিল। যখন ঈশাকে কাছে পেতে চাইতো তখনই জিসান ঈশাকে ভুলে থাকার জন্য সিগারেট খেত, কিন্তু ঈশার নেশাটা যে প্রখর ছিল, চাইলেও যে ঈশার অস্তিত্বটাকে মুছে ফেলতে পারতো না। আজকে ওই ঈশাকে আরো বেশি করে কাছে চাইছে জিসান, কিন্তু ঈশা তো জিসানকে চায় না। তাই জিসান নিজেকে কন্ট্রোল করে রাখছে যথাসম্ভব।
ঈশা মিটিমিটি চোখে তাকিয়ে দেখে জিসান ঘরের ভেতর নেই। শোয়া থেকে উঠে বসে ব্যালকনির দিকে উকি দিয়ে দেখে জিসান সিগারেট খাচ্ছে। জিসানকে এমন অবস্থায় দেখে ঈশার ভ্রু কুঁচকে মনে মনে ভাবে, ভাইয়া সিগারেট খায় কবে থেকে? যা খুশি খাক, তাতে আমার কি? আমার তো শুধু এখান থেকে বের হতে হবে। একবার শুধু একটা সুযোগ পাই, তারপর আমাকে আর কোথাও খুঁজে পাবে না এই হিটলারটা। রাহুলের সাথে আমার যোগাযোগ করতেই হবে, কিন্তু কালকে যদি সবাইকে জানিয়ে দেয় যে আমার বিয়ে হয়ে গেছে, তখন না না, কালকেই আমাকে রাহুলের কাছে চলে যেতে হবে। ঈশা এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। জিসান সিগারেট খেয়ে রুমে ঢুকে দেখে ঈশা ছোট্ট বাচ্চাদের মতো ঠোঁট ফুলে ঘুমোচ্ছে। জিসান ঈশার কাছে গিয়ে বসে। ঈশাকে যেন আজকে একটু বেশি স্নিগ্ধ লাগছে জিসানের কাছে। ব্যালকনি জানলা দিয়ে চাঁদের আলোতে উজ্জ্বল হয়ে আছে ঈশার মায়াবী মুখখানা। জিসান ঈশার মুখে পড়ে থাকা চুলগুলো সরিয়ে কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। ভাবতেই পারিনি তুই আমার চোখের সামনে থাকতে থাকতে এত বড় হয়ে যাবি। যখন তোকে প্রথম দেখি তখন তুই ছোট একটা পিচ্চি মেয়ে ছিলি। তখনই তোকে দেখে একটা অদ্ভুত ফিলিংস কাজ করছিল। হয়তো প্রথম দেখাতেই তোকে ভালোবেসে ফেলেছি। জিসান ঈশার পাশে গিয়ে শুয়ে ঈশার মাথাটা নিজের বুকে রাখে আর শক্ত করে জড়িয়ে ধরে বলে। জিসান নিজের চোখ বন্ধ করে অতীতে ডুব দেয়। অতীত প্রায় 8 বছর আগের কথা, যখন ঈশার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। আর তখনই প্রথম ঈশা চৌধুরী বাড়িতে আসে। ঈশার পরনে ছিল কালো একটা স্কার্ট আর একটা টি শার্ট। দেখতে একেবারে নিতান্তই একটা পিচ্চি মেয়ে। মুখ দেখে বোঝাই যাচ্ছে 2 দিন ধরে শুধু কেঁদেই গেছে। চোখ মুখ ফুলে গেছে কান্না করার কারণে। চোখের নিচে কালো দাগ, সেটে দাগ পড়ে গেছে। জিসান ঈশাকে প্রথমে এই অবস্থাতেই দেখে। ঈশা গ্রামে থাকতো ওর বাবা মায়ের সাথে, আর জিসান থাকতো শহরে। জিসান শুধু এটাই জানতো যে ওর একটা খালাতো বোন আছে, কিন্তু কোনোদিন চোখের দেখা সে খালাতো বোনকে দেখেনি। জিসানকে অনেকবার ওর মা বলতো গ্রামে খালার বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু জিসান যেতে চাইতো না। ঈশার বাবা মারা যাওয়ার পর থেকেই ঈশানি জিসানের বাড়িতে থাকে। ঈশার বাবা মা মারা যাওয়ার পর থেকে ঈশা জিসানদের বাড়িতে থাকে। জিসান ঈশার সব আবদার পূরণ করত। জিসান যখন পড়ালেখা শেষ করে নিজের বিজনেস সামলায়, তখন জিসানের কোম্পানিতে একটা অফার আসে লন্ডনে যাওয়ার জন্য 5 মাসের। কিন্তু জিসান যেতে রাজি ছিল না ঈশাকে ছেড়ে। পরে ঈশার কথাতেই জিসান যেতে বাধ্য হয়। তবে ঈশার উপর নজর রাখার জন্য গার্ড রেখে গেছে। জিসানের সবচেয়ে বড় ভুল ছিল লন্ডন যাওয়া। জিসানের অবর্তমানে ঈশার জীবনে আসে রাহুল, আর সে কথা জিসানকে জানায় গার্ডরা। সরি, আমি ভুল করে অতীতের কথা উল্লেখ করে ফেলেছি, তার জন্য অতীতের কিছু কথা লিখলাম। আর জিসান আর ঈশার তেমন কোনো অতীত ছিল না। এবার বর্তমানে আসি। সকালে সূর্যের আলো পড়তে ঈশার ঘুম ভেঙে নিজেকে আবিষ্কার করে জিসানের বুকে। ঈশা জিসানের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে। ঈশা নড়ে চড়ে উঠতেই জিসান ঈশাকে আরো আষ্টে পৃষ্ঠে ধরে। এবার ঈশার ইচ্ছে করছে জিসানকে এক লাথি মেরে খাট থেকে ফেলে দিতে। কেন তুমি এটা করলে আমার সাথে? কি দোষ করেছি আমি? কিন্তু ঈশা তো একটা বাচ্চা মেয়ে, জিসানকে কিভাবে লাথি মেরে সরাবে? দেখা যাবে পরে লাথি জিসানকে মারতে গিয়ে উল্টো ও খাটের নিচে পড়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কিন্তু ঈশা অনেক চেষ্টা করেও জিসানকে নিজের কাছ থেকে সরাতে পারছে না। ঈশা মনে মনে ভাবলো, উফ, এই জল হস্তিকে কিভাবে সরাবো আমি? ধুর, ইচ্ছে তো করছে গলাটা টিপে ধরতে। না, আর পারছি না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। এবার জোরে চিৎকার দিতেই হবে, তাহলে যদি ওঠে সে। ঈশা এবার জিসানকে ডাক দেয়। ভাইয়া? না না, ভাইয়া ডাকা যাবে না। তো কি ডাকবো? পেয়েছি, এই যে শুনছেন। ঈশা যে এত জোরে চিৎকার করেছে তাতে জিসানের কোনো হেলদোল নেই। উল্টো ঈশাকে আরো নিজের কাছে টেনে নেয়। ঈশা দাঁতে দাঁত চেপে মনে মনে বলে, কি কুম্ভকর্ণ রে বাবা, এত জোরে চিৎকার দিলাম তাও উঠলো না। ঠিক আছে, তাহলে ভাইয়া বলেই ডাকবো। অন্যদিকে জিসানও ঘুমের ভান ধরে পড়ে থাকে আর মনে মনে বলে, দেখি তুই আজকে কি কি করতে পারিস আমার কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য। ভাইয়া ছাড়ো আমায়, উঠবো আমি। ঈশা যে এত জোরে চিৎকার দিয়েছে তাতে জিসানের কোনো প্রতিক্রিয়া নেই। উল্টো বিরক্তিকর কণ্ঠে বলে, এভাবে চিৎকার করছিস কেন? একটু শান্তিতে ঘুমাতে দে। আমার ঘুম হারাম করে শান্তিতে ঘুমাবে সেটা তো হবে না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। ঈশার কথা মনে মনে বলে জিসানের ঘাড়ে জোরে দেয় এক কামড়। জিসান ধরফরে উঠে বসতে ঈশা তাড়াতাড়ি খাট থেকে নেমে যায়। জিসান রেগে ঈশার দিকে তাকিয়ে বলে, এটা তুই কি করলি ঈশা? ঈশা শুকনো ঢোক গিলে মনে মনে বলে,
এবার আমার কপালে শনি আছে হয়তো, যেভাবে খেপেছে আমার উপর। জিসার কামড় দেওয়া জায়গাটাতে মাসাজ করতে করতে বলে। কি হলো, এভাবে কামড় দিয়েছিস কেন? ঈশা একটু বেশি জোরে কামড় দিয়েছে জিসানের ঘাড়ে। একেবারে কালচে হয়ে রক্ত জমাট বেঁধে গেছে। ঈশা ভয়ে তোতলিয়ে বলে, না মানে আমি আসলে আমি বুঝতে পারিনি। জিসান খাট থেকে নেমে একটা বাঁকা হাসি দেয়। ঈশা তো পুরোই ব্যাককেল হয়ে যায় জিসানের হঠাৎ করে এমন হাসি দেখে। জিসান ঈশার দিকে এগোনো দেখে ঈশা ভয়ে পিছতে থাকে। জিসান ভ্রু নাচিয়ে বলে, তুই ভালোই করেছিস আমাকে কামড় দিয়ে। শুনেছি বউরা যদি বেশি ভালোবাসে স্বামীকে, তাহলে নাকি স্বামীকে একটু আধটু কামড়ে দেয়। আর সেটাকে জানিস কি বলে? লাভ বাইট। এই চিহ্নটা হলো আমার বউয়ের প্রথম ছোঁয়া। ঈশা আনমনেই বলে, হ্যাঁ হ্যাঁ না তুই আমাকে কামড় দিয়েছিস, এবার আমি তোকে কামড় দিব, তাহলে শোধবোধ হয়ে যাবে। কি বলিস? ঈশা চলে যেতে নিলে জিসান ঈশার হাত খপ করে ধরে ফেলে। তুই রেডি তো জান? কোথায় পালাচ্ছিস? আজকে তুই আমার হাত থেকে এত সহজে পালাতে পারবি না ইস্যু সোনা। ঈশা কাঁদো কাঁদো ফেস নিয়ে বলে, কি? ঈশা এবার কি করবি? ও আল্লাহ, রক্ষা করো আমায়। আমার ভুল হয়ে গেছে। আমাকে আমাকে আর কোনো এমন কখনো করবো না, আমি প্রমিস। এবারের মতো ক্ষমা করে দাও আমায়। ভুল করেছিস যেহেতু, এর মাসুল তো তোকে দিতেই হবে। ঈশা জিসানের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও না। এটা তো হচ্ছে না। ঈশা নিজেকে জিসানের হাতে বন্ধন থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু বেচারি কিছুতেই পারছে না নিজেকে ছাড়াতে। বেশি নড়াচড়া করলে কিন্তু শাস্তির ডোজ বাড়িয়ে দেব, তাই শান্ত হয়ে লক্ষ্মী মেয়ের মতো থাক। জিসান ঈশাকে নিজের কাছে এনে ঈশাকে ঘুরিয়ে নেয়। ঈশার পিঠ দিয়ে গিয়ে ঠেকে জিসানের প্রশস্ত বুকে। ঈশা ভয়ে জাপটে চোখ বন্ধ করে নেয়। জিসান মুচকে হেসে ঈশার ঘাট থেকে চুল সরিয়ে দেয়। জিসানের ছোঁয়াতে ঈশার সারা শরীর কেঁপে উঠছে। এ যেন এক অন্যরকম ভালো লাগা কাজ করছে ঈশার মাঝে। জিসান আয়নার দিকে তাকিয়ে ঈশার মুখ দেখে একটা মুচকি হাসি দেয়। ঈশার তো যায় যায় অবস্থা, দম আটকে আসছে তার, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। জিসান আস্তে আস্তে নিজের মুখটা ঈশার ঘাড়ের কাছে নিয়ে গভীরভাবে একটা কিস করে। ঈশার সাথে সাথে নিজের চোখ দুটো খুলে ফেলে। ঈশা ভেবেছিল জিসান হয়তো কামড় দিবে, কিন্তু না, তার বদলে কিস। জিসান ঈশাকে নিজের দিকে ঘুরিয়ে নিজের দুই ভ্রু নাচিয়ে বলে, মনে হচ্ছে তুই এটা জিনিসনি, তাই না? ঠিক আছে, নো প্রবলেম, আমি তোর ইচ্ছাটা পূরণ করে দিয়েছি। ঈশা জিসানের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে মনে মনে ভাবে, এই রে, এবার কি সত্যি সত্যি কামড় দিবে নাকি? তাহলে তো আমি শেষ হয়ে যাবো রে। ও আল্লাহ, বাঁচাও আমায়। জিসান ঈশার ঘাড়ের দিকে যেতে এই দরজায় শব্দ হয়। ঈশা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এখন আবার কি আসলো? জিসান বিরক্তিকর ভাব নিয়ে কথাটা বলে। দরজার অপর প্রান্ত থেকে জিসা গলা ফাটিয়ে ডেকেই যাচ্ছে, ভাইয়া দরজাটা খুলো না একটু। জিসান ঈশাকে ছেড়ে দিয়ে রাগে গজগজ করতে করতে গিয়ে দরজাটা খুলে বলে, না মানে ভাইয়া, আমি ঈশাপুকে নিতে এসেছি। কেন? ওকে তোর কি দরকার? ঈশা তাড়াতাড়ি করে জিসানের সাইড দিয়ে ঘর থেকে বেরিয়ে জিসাকে বলে, জিসা, মামুনি কেন ডেকেছে আমায়? চলো এইখানে থেকে আমাদের কোনো লাভ নেই, মামুনির কাছে যাই। ঈশা তাড়াতাড়ি করে জিসানের সামনে থেকে চলে যায়। ঈশা চলে যেতেই জিসান বলে, খুব চালাক হয়ে গেছিস না তুই? ঠিক আছে, তোর চালাকিগিরি আমি বার করছি। জিসান ফ্রেশ হয়ে নিচে আসে। সবাইকে দেখতে পেলেও শুধু ঈশাকে দেখতে পায় না। নিজের ধৈর্য না রাখতে পেরে মাকে বলেই ফেলে, মা, ইস্যু কোথায়? এখানে আছে হয়তো। এখানে আছে কোথাও মানে? আমি তো দেখতে পাচ্ছি না। ভাইয়া। জিসার ডাকে জিসান পেছন ফিরে তাকিয়ে ঈশাকে দেখে। বড় ধরনের একটা শক খায়। চোখ ফেরাতেই পারছে না জিসান ঈশার উপর থেকে। কালো শাড়িতে ঈশাকে খুব মিষ্টি লাগছে। দু হাতে সোনার চুড়ি, গলায় চেন, চুলগুলো কার্লিং করে সামনে এনে রেখেছে। হালকা মেকআপ, ঠোঁটে হালকা লিপস্টিক, তাতেই জিসান ফিদা হয়ে গেছে। ঈশার একটু লজ্জাও লাগছে জিসানের এমন চাহনিতে। মায়ের ডাকে জিসানের ঘোর কাটে। কি করে কেমন লাগছে? জাস্ট বিউটিফুল। পরক্ষণে জিসান রেগে বলে ওঠে, কি তোমার শাড়ি পরতে কে বলেছে ওকে? আমি বলছি ও পড়তে চায়নি, আমি জোর করেছি তাই পড়েছে।
কিন্তু মা, তুমি কি ভুলে গেছো যে একবার ঈশা শাড়ি পরার কারণে কি হয়েছিল? ঈশা মা ছেলের কথার মাঝখানে বলে ওঠে, মামুনি তোমার ছেলেকে বলে দাও আমি এখন অনেক বড় হয়ে গেছি, আমি সেই আগের ছোট্ট ঈশা না যে শাড়ি সামলাতে পারবো না। আর আমি নিজের ইচ্ছেতেই শাড়ি পরেছি, কেউ জোর করেনি আমায়। জাস্ট শাট আপ, একটাও কথা বলবি না তুই আর। ঈশা, ভুলে গেছিস নাকি এই দিনের ঘটনাটা? আমার মনে পড়লে এখনো শরীর কেঁপে ওঠে। আর তুই কিনা আঁচল লম্বা রেখে শাড়ি পরেছিস। জিসানের বাবা বলেন, জিসান, ঈশা মামুনি এখন বড় হয়েছে, তাই প্লিজ এমন করো না। বাবা প্লিজ, তুমি এর মাঝে ঢুকো না। ঈশা, তুই শাড়িটা চেঞ্জ করে আয়। না, আমি করব না। আর আমি শাড়ি সামলাতে পারবো। জিসান ধমকের সুরে বলে, তোকে আমি শাড়ি চেঞ্জ করতে বলেছি ঈশা? মামুনি তোমার ছেলেকে বলে দাও আমি শাড়ি চেঞ্জ করব না। জিসান থাক না, মেয়েটা এখন চাইছে না, তাহলে জিসানে দাঁতে দাঁত চেপে বলে, ওকে, তুই আমার কথা শুনবি না তো? ঠিক আছে, তুই চল আমার সাথে। জিসান ঈশার হাত ধরে জোর করে ঘরে নিয়ে যেতে চাইলে একজনের ডাকে জিসান থেমে যায়। জিসান, তুমি ঈশাকে কোথায় নিয়ে যাচ্ছ এইভাবে? আর ঈশার পরনে হঠাৎ শাড়ি কেন? আর তুমি এবার ওর হাতে এভাবে ধরে আছো কেন? জিসান পেছন ফিরে তাকিয়ে দেখে রুহি এসেছে। রুহিকে দেখে জিসানের রাগের মাত্রাটা আরো বেড়ে গেল। জিসান চিবিয়ে চিবিয়ে বলে, আমি তার কৈফিয়ত তোমাকে দিতে বাধ্য নই রুহি। এদিকে ঈশা রুহিকে দেখে যেন একটা আশার আলো খুঁজে পেল। জিসানের কাছ থেকে নিস্তার পাওয়ার মনে মনে বলে, রুহি আপু এসেছে, তাহলে তো কিছু একটা হবে এখানে। রুহি আপু যদি জানতে পারে আমার আর ভাইয়ের বিয়ের কথা, তাহলে কি হবে? জিসানের কথা শুনে রুহির রেগে বলে ওঠে, বাধ্য নও মানে? আমি তোমার হবু বউ, আর আমার সামনে তুমি অন্য একটা মেয়ের হাত তুমি এভাবে ধরে রাখবে আর আমি কিছু বলবো না? তুমি আমার হবু বউ, বউ তো আর নও। হে, আমি তোমার হবু বউ, কিন্তু আজ বাদে কাল তো আমাদের বিয়ে হবে নাকি? বিয়েটা হবে না রুহি। রুহি অবাক হয়ে যায় জিসানের মুখে এমন কথা শুনে। সালিয়া বেগম বলেন, রুহি তুমি একটু বসো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। জিসান কোনো রকম সংকোচ বোধ না করেই বলে, কারণ আমার বিয়ে হয়ে গেছে। রুহি এর হৃদয় কুচকে বলে, মানে তুমি কাকে বিয়ে করেছো? ও বুঝেছি, তুমি আমার সাথে মজা করছো তাই না? আমি কেন তোমার সাথে মজা করতে যাব? যেটা সত্যি সেটাই বলেছি। রুহি দাঁতে দাঁত চেপে বলে, কাকে বিয়ে করেছো তুমি? কে সে? কি নাম তার? যার হাতটা ধরে আছি তাকেই বিয়ে করেছি আমি। হোয়াট? ঈশা? ঈশাকে তুমি বিয়ে করেছো? হ্যাঁ, আমি ইস্যুকে বিয়ে করেছি। রুহি গলা স্বর উঁচিয়ে বলে, তুমি কি আমার সাথে মজা করছো জিসান? আমাদের এঙ্গেজমেন্টের ডেট পর্যন্ত ঠিক হয়ে গেছে আর তুমি কি না ঈশাকে বিয়ে করেছো? কেন? তুমি আমার সাথে প্রতারণা করতে পারো না জিসান। সবাইকে ইনভাইট করা হয়ে গেছে আমাদের এঙ্গেজমেন্টের, আর তুমি? গলা নামিয়ে কথা বলো রুহি, এটা ভদ্রলোকের বাড়ি, তাই এখানে অভদ্রতা করো না। আর প্রতারণা কে করেছে সেটা তুমি ভালো করেই জানো, তাই প্রতারণার কথাটা মুখে ঠিক মানাচ্ছে না। অভদ্র? অভদ্রতার কি দেখলে তুমি জিসান? এখনো তো আমি অভদ্রতা শুরু করিনি। তুমি বুঝতে পারছো জিসান? সবাই জানে আমাদের এঙ্গেজমেন্টের কথা, আর আমার বাবা মার সম্মানের কি হবে, আর আমার সম্মানের কি হবে? ঠিক আছে, এঙ্গেজমেন্টের দিন না হয় সবাইকে জানিয়ে দিব আমার আর ঈশার বিয়ের কথা। রুহি আরো জোরে চিৎকার করে বলে, ফাইজলামি করছো তুমি আমার সাথে? আমি তোমার সাথে ফাজলামি করছি না রুহি। যা হয়েছে সবই থার্ড ক্লাস মেয়েটার জন্য। ও নিশ্চয়ই ওর রূপ দেখিয়ে তোমাকে ভুলিয়েছে, তাই না? ওর মতো বাপ মা মরা মেয়েরা শুধু বড় লোকের ছেলেদের নিজের রূপ দেখিয়ে ভুলায়। ওরা তো রুহি আর কিচ্ছু বলে না। তার আগে রুহির গালে একটা থাপ্পড় মারে জিসান। রুহি ছলছল চোখে জিসানের দিকে তাকায়। জিসান রাগে বলে, তোমার সাহস কি করে হলো ওকে সব কথা বলার? রুহি অবাক চোখে জিসানের দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে মারলে জিসান? হ্যাঁ, মারলাম। নেক্সট টাইম যদি আমার ইস্যুর নামে কিছু বলো তো এর থেকেও বেশি কিছু করব আমি তোমার সাথে। রুহি, তখন তুমি আমার আসল রূপ দেখবে বলে দিলাম। অন্যদিকে ঈশা এসব কথা সহ্য করতে না পেরে কান্না করতে করতে উপরে চলে যায়। রুহি রেগে বলে, তুমি এটা ঠিক করলে না জিসান, এর ফল কিন্তু তোমাকে ভুগতে হবে বলে দিলাম আমি।
রুহির আগে চৌধুরী বাড়ি থেকে বের হয়ে যায়। জিসানের ঈশার কথা মনে পড়তে ছুটে যায় নিজের ঘরে, কিন্তু ঈশাকে ঘরে কোথাও দেখতে পায় না। কোথায় গেল ইস্যু? ছাদে গেল না তো? জিসান তাড়াতাড়ি করে দৌড়ে ছাদে যায়। ছাদে উঠে দেখে ঈশা দোলনাতে বসে কান্না করছে। জিসান ঈশাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। ঈশাকে এতক্ষণ না দেখতে পেয়ে জিসানের প্রাণ যায় যায় অবস্থা হয়ে গেছে। ঈশাকে এতক্ষণ না দেখতে পেয়ে জিসানের মনে হয় প্রাণটা যায় যায় অবস্থা। জিসান ঈশার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে ঈশার চোখের পানি মুছে দেয়। নরম স্বরে বলে, ইস্যু প্লিজ আর কান্না করিস না, তাহলে যে অসুস্থ হয়ে যাবি। ঈশা ভাঙা গলায় বলে, তুমি আমার সাথে এমন কেন করছো ভাইয়া? কি দোষ করেছি আমি যে এত বড় শাস্তি দিচ্ছ তুমি আমায়? আমার ইচ্ছার কোনো দাম নেই তোমার কাছে না? জিসান ঈশার কথার মানে না বুঝতে পেরে বলে, ও, শাড়ি পরার জন্য যে বকা দিয়েছি তাই কান্না করছিস? আচ্ছা সরি, আর বকা দিব না তোকে। কিন্তু ইস্যু দেখ, একবার কি হয়েছিল মনে আছে তোর? তুই জেদ করে শাড়ি পরেছিলি আর শাড়ির আঁচলে আগুন লেগে গিয়েছিল। এটার জন্য আমি তোকে রেগে বকা দিয়ে ফেলেছি, আর একটা কন্ট্রোল করতে পারিনি। সরি জান। ঈশা দোলনা থেকে উঠে জিসানের কাছ থেকে একটু দূরে সরে দাঁড়িয়ে বলে, আমি এর জন্য কাঁদছি না। আজকে শুধুমাত্র তোমার কারণে আমাকে রুহি আপু অপমান করলো। শুধুমাত্র তোমার জন্য আমার মৃত বাবা মাকেও ছাড়লো না রুহি আপু। আমি তো তোমায় বিয়ে করতে চাইনি, তুমি জোর করে বিয়ে করেছো আমায়। তাহলে কেন রুহি আপু আমায় এইসব বললো? কেন বললো? জবাব দাও। তুমি আমার ফোনটাও নিয়ে নিলে যেন আমি রাহুলের সাথে কথা বলতে না পারি। কেন করলে তুমি এমনটা? জিসান ঈশার কাছে এসে অস্থির কণ্ঠে বলে, ইস্যু তুই প্লিজ শান্ত হ, এমন করিস না। তুমি আমার জীবনটা নষ্ট করে দিলে ভাইয়া, একেবারে নষ্ট করে দিলে। তুমি তো জানতে আমি রাহুলকে ভালোবাসি, তাহলে? ঈশার মুখে এই রাহুলের নামটা যেন বিষের কাঁটার মতো লাগছে। তাই এক প্রকার বাধ্য হয়ে জিসান চিৎকার করে বলে, ব্যাস ঈশা, অনেক বলে ফেলেছিস তুই। আমি তোর জীবন নষ্ট করে দিয়েছি, তাই তো? আর কি বললি তুই? রাহুলকে ভালোবাসিস তাই না? তুই জানিস রাহুলকে? জিসানের কথার মাঝে ঈশা বলে ওঠে, আমি জানি তুমি কি বলবে। এটাই তো বলবে রাহুল খারাপ, তাই তো? রাহুলের থেকে তুমি বেশি খারাপ ভাইয়া, যে নিজের বোনকে জোর করে বিয়ে করে। জিসান ঈশার দুবাহু শক্ত করে চেপে ধরে। রাগে জিসানের কপালের রগ দুটো ফুলে গেছে, চোখের সাদা অংশ লাল হয়ে আসছে ধীরে ধীরে। ঈশা জিসানের এমন রূপ দেখে ভীষণ ভয় পেয়ে যায়। জিসান চিবিয়ে চিবিয়ে বলে, একদম চুপ ঈশা, একদম চুপ। তুই কি ভেবেছিস তুই আমাকে এসব কথা বললে আমি তোকে ওই রাহুলের কাছে দিয়ে আসবো? সেটা কোনোদিনও হবে না। তুই শুধু আমার, আর আমি বেঁচে থাকতে তুই অন্য কারোর হতে পারবি না। এটা তুই স্বপ্নেও কল্পনা করিস না যে আমি তোকে ছেড়ে দেব, বুঝেছিস? তুই আমার কথা, তাই আমাকে এমন কিছু করতে তুই বাধ্য করিস না। কি করবে তুমি? আমাকে নিজের পুরুষত্ব ফলাবে আমার উপর? ঠিক আছে, এসো ফলাও, নিজের অধিকার আমার উপর ফলাও। ঈশা। জিসান ঈশাকে চর মারতে নিলেও চর দেয় না। ঈশা তা দেখে বলে, কি হলো, থামলে কেন? মারো আমায়। জিসান আর কিচ্ছু না বলে ছাদ থেকে চলে যায়। ঈশা হতবাকের মতো জিসানের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। জিসান চোখের আড়াল হতে ঈশা নিচে ধপ করে বসে পড়ে আর বলতে থাকে, কেন তুমি আমার সাথে কেন এমনটা করলে? আল্লাহ, কোন দোষের শাস্তি দিচ্ছ তুমি আমায় ছোট থেকে? অন্যদিকে রুহি বাড়িতে এসে ড্রয়িং রুমে সবকিছু ভাঙচুর করতে শুরু করে। রুহির বাবা মা রুহির এমন ভয়ঙ্কর চেহারা দেখে কিছু বলতেও সাহস পাচ্ছে না। কিন্তু তারপরও রুহির বাবা ইমরান খান বলেন, রুহি মামিনি, তোমার কি হয়েছে? হাসি মুখে তো জিসানের বাড়িতে গিয়েছিলে, তাহলে এত রাগ করে ফিরছে কেন তুমি? কি হয়েছে কি? রাগে রুহির ফর্সা মুখ লাল হয়ে গেছে। জোরে শ্বাস নিতে নিতে বলে, বাবা, জিসান আমাকে ঠকিয়েছে। মানে কি বলছো কি তুমি এসব মামনি? হ্যাঁ বাবা, ওই ঈশাকে বিয়ে করে নিয়েছে আমাকে ঠকিয়ে। রুহির মা রাবেয়া খান বলেন, কি বলছো তুমি এসব রুহি? তোমার আর জিসানের এঙ্গেজমেন্ট 2 দিন বাদে, আর জিসান ঈশাকে কি করে বিয়ে করতে পারে? ইমরান খান বলেন, তুমি চিন্তা করো না মামনি, আমি এখানে জিহান চৌধুরীকে ফোন করে জিজ্ঞাসা করবো এসবের মানে কি। না বাবা, তুমি ফোন করবে না, ওদের কারোর কাছে ফোন করবে না তুমি। কেন? আমি চাই জিসান নিজে আমার কাছে আসুক, আর তার ব্যবস্থা আমি নিজে করব। রাবেয়া খান বলেন, কি করবে তুমি রুহি? সেটা আমি জানি না, তবে জিসানকে পাওয়ার জন্য আমি সব করতে পারি, সব। জিসান শুধু আমার, আর অন্য কারো না। ইমরান খান বলেন, মামনি, তুমি এমন কিছু করো না যাতে করে
আমরা কষ্ট পাই। তুমি আমাদের একমাত্র সন্তান, তোমার কিছু হলে আমরা কি করে বাঁচবো বলো? চিন্তা করো না বাবা, আমি নিজের কোনো ক্ষতি করব না। আমি যদি নিজেকেই শেষ করে দেই তাহলে আমি আমার জিসানকে পাবো কি করে? তাই আমাকে নিয়ে টেনশন করো না তোমরা। রুহি এই কথাটা বলে নিজের ঘরে চলে যায়। রুহি যেতে রাবেয়া খান বলেন, কি করবে তোমার মেয়ে? জানি না, ও যে যেদি কিছু তো একটা করবেই। তুমি জিশানের সাথে কথা বলো। হুম। ইমরান খান জিসানকে ফোন দিতে যাবে, সাথে সাথে রুহি চিৎকার করে বলে, বাবা, তোমাকে আমি ওদের কারোর কাছে ফোন করতে মানা করেছি, কিন্তু এরপর যদি তোমরা ওদের কাছে ফোন করো তো আমি এখান থেকে লাফ দিব। ইমরান খান ভয়ে ভয়ে উপরের দিকে তাকিয়ে বলে, না মা, তুই উপর থেকে লাভ দিস নি। হ্যাঁ, আমি ফোন করবো না। কথাটা মনে থাকে যেন তোমাদের। এদিকে সারাদিন জিসান আর বাড়িতে আসেনি, অফিসেই সারাটা দিন কাটিয়ে দেয়। ভুল করে জিসান বাড়িতে ফোনটা রেখে যায়। অন্যদিকে ঈশা এখনো একই জায়গাতে বসে কান্না করছে, আর কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। জিসা আর সালিয়া বেগম অনেক চেষ্টা করেছে ঈশাকে ছাদ থেকে আনার জন্য, কিন্তু ঈশার জেদের কাছে জিসা আর সালিয়া বেগমকে হার মানতে বাধ্য হয়েছে। জিসানের সাথে এই ব্যাপারে কথা বলার জন্য অনেক ট্রাইও করেছে, কিন্তু জিসানের ফোন তো বাড়িতে। অফিসের ফোনেও কল করেছে, কিন্তু অফিসের লাইনেও পাওয়া যাচ্ছে না। রাতে জিসান বাড়ি ফিরতেই সালিয়া বেগম সব খুলে বলে ঈশা যে সারাটা দিন ছাদে বসে আছে তা। এই কথাটা শুনে জিসানের মেজাজটা একদম গরম হয়ে যায়। মা, তুমি আমাকে এই কথাটা এখন বলছো? তুই ফোন বাড়িতে রেখে গেছিস, আর তোর অফিসের ফোনেও লাইন পাচ্ছিলাম না। জিসান আর কিচ্ছু না বলে দৌড়ে ছাদের উপরে উঠে দেখে ঈশা হাঁটু ভাঁজ করে হাঁটুর উপরে 2 হাত রেখে মুখ নিচু করে বসে আছে। চুলগুলো এলোমেলো হয়ে নিচে পড়ে আছে। ঈশার চুল অনেক লম্বা, কোমর ছাড়িয়ে একেবারে, যার কারণে মেঝেতে চুলগুলো পড়ে আছে। এসব কি ঈশা? তুই সারাটা দিন নাকি এখানে ছিলি, আর এভাবে এখানে বসে থাকার মানে কি? আমার উপর রাগ করে নিজেকে কেন কষ্ট দিচ্ছিস তুই? ঈশা কোনো উত্তর দিচ্ছে না জিসানের কথায়। ঈশা কোনো উত্তর না দেওয়াতে জিসানের রাগটা যেন আরো বেড়ে যায়। এতটুকু মেয়ের এত জেদ। কি হলো? আমি তোকে কিছু বলেছি তো? ঈশার কোনো রেসপন্স না দেখে জিসান হাঁটু ভেঙে ঈশার সামনে বসে ঈশাকে ছুতেই ঈশার মাথাটা হেলে নিচে পড়ার আগেই জিসান মাথাটা ধরে ফেলে। জিসান ঈশার এমন অবস্থা দেখে কিছুটা ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি ঈশাকে কোলে তুলে নিয়ে জিসান নিজের ঘরে এনে ঈশাকে শুইয়ে দেয়। ঈশার এমন অবস্থা দেখে তাড়াতাড়ি করে ঈশার কাছে আসে সবাই। সালিহা বেগম ঈশার পাশে বসে বলে, ঈশা মা, কি হয়েছে তোর? সালিহা বেগম জিসানের দিকে ফিরে বলে, জিসান, তাড়াতাড়ি ডক্টরকে কল কর। জিসানও তাড়াতাড়ি করে ডক্টরকে কল করে আসতে বলে। একটু পরেই ডক্টর চলে আসে আর ঈশাকে চেক আপ করা শুরু করে। ফ্যামিলি ডক্টর হওয়ার জন্যই তাড়াতাড়ি করেই চলে আসে ডক্টর। ঈশাকে চেক করে ডক্টর বলেন, আমি ইনজেকশন দিয়ে দিয়েছি, একটু পরেই জ্ঞান ফিরে আসবে। আর দুর্বলতার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে, তাই ওর খাওয়া দাওয়ার একটু খেয়াল রাখতে হবে। আজকে মনে হয় একটু পানিও খায়নি, তাই জ্ঞান ফিরলে একটু স্যুপ খাইয়ে দিবেন। জিসান বলে, ওকে আঙ্কেল, আমি খেয়াল রাখবো। ঠিক আছে, আমি তাহলে আসি। তেমন চিন্তা করার নেই, ভালো করে খাওয়া দাওয়া করলে সব ঠিক হয়ে যাবে। মা, তুমি গিয়ে আসমাকে বলো ইস্যুর জন্য তাড়াতাড়ি করে স্যুপ বানাতে। তুই ডিনার করবি না? করবো, আগে ইস্যুকে খাইয়ে নেই তারপর। সালিয়া বেগম জিসানের কাঁধে হাত রেখে বলে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। জিসা বলল, মা চলো আমরা নিচে যাই। চল। জিসান ঈশার পাশে গিয়ে বসে ঈশার হাত ধরে হাতের উপরে একটা কিস করে। জিসান তো এমনটা চায়নি, ঈশাকে নিজের ভালোবাসা দিয়ে সারা জীবন আগলে রাখতে চেয়েছিল, কিন্তু এই অবুঝ মেয়েটা সেটা বুঝে না কেন। জিসান মৃদু স্বরে বলে, কেন তুই বুঝতে চাইছিস না তোকে ছাড়া আমি বাঁচবো না? প্রথম দেখাতেই তোকে নিজের মনে জায়গা করে নিয়েছি। তোর কষ্ট যে আমি সহ্য করতে পারি না। আর তুই যাকে ভালোবাসিস, ওই রাহুল কুত্তার বাচ্চা, ও তোকে দিয়ে আবার সবকিছু কেড়ে নিতে চায়। তুই যখন এসব জানতে পারবি তখন তুই সবটা বুঝতে পারবি কে ঠিক আর কে ভুল। জিসানের চোখ দিয়ে নিজের অজান্তেই এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। জিসান আরো কিছুক্ষণ ঈশার পাশে বসে রয়। আসমা দরজা নক করে ঢুকে বলে, ভাইজান, এটা ঈশা আপার স্যুপ। এখানে রেখে যা।
জিসান ফ্রেশ হয়ে সোফাতে বসে ঈশার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। প্রায় 1 ঘন্টা পরে ঈশার জ্ঞান ফিরে। সামনের দিকে তাকাতেই দেখে জিসান তার মুখোমুখি বসে আছে। ঈশার জ্ঞান ফিরা দেখে জিসান তাড়াতাড়ি করে ঈশার কাছে যায়। ঈশা জিসানকে একবার দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। জিসান ঈশাকে আস্তে আস্তে করে বসিয়ে দিয়ে বলে, কষ্ট হচ্ছে ইসু, বেশি পানি খাবি? দাঁড়া, আমি পানি আনছি। জিসান ঈশাকে পানি দেয়। ঈশাও কোনো কথা না বলে এক টানে পানিটা খেয়ে নেয়। জিসান ঈশার মুখের সামনে স্যুপটা ধরতে ঈশা মুখটা অন্যদিকে ফিরিয়ে নেয়। জিসান তা দেখে বলে, কি হলো, খা। খাবো না আমি। কেন? এমনি। এমনি মানে কি? সারাটা দিন কিছু খাসনি তো এখন খাবি না কেন? একটু আগে তো জ্ঞান হারিয়েছিলি, এখন কি আবার জ্ঞান হারানোর ইচ্ছা আছে নাকি তোর? আমি জ্ঞান হারালে তোমার কি? জিসান যথাসম্ভব নিজের রাগটা কন্ট্রোলে রাখার চেষ্টা করছে, কিন্তু মেয়েটা যেন উঠে পড়ে লেগেছে জিসানকে রাগানোর জন্য। জিসান চোখ বন্ধ করে জোরে শ্বাস নেয়, বলে, ঈশা বেশি বকবক করিস না, চুপচাপ খা বলছি। আর তুই যদি না খেতে যাস তাহলে কিন্তু আমার জানা আছে তোকে কি করে খাওয়ানো হয়। ঈশা জিসানের কথা শুনে জলদি করে বলে, না না, আমি খাবো। যা হিটলার জোর করে মুখে ঠেলে দিবে এই স্যুপটা, তার চেয়ে বরং খেয়েই নেই, পেটেও ক্ষুধা লেগেছে অনেক। গুড গার্ল, হ্যাঁ কর। জিসান ঈশাকে খাইয়ে দিচ্ছে আর ঈশাও চুপচাপ খাচ্ছে। খাওয়া শেষ হওয়ার পর জিসান বলে, শাড়িটা যে সকালে পরেছিস এখনো তো চেঞ্জ করিসনি, এখন চুপচাপ গিয়ে ফ্রেশ হয়ে ঘুমাবি। ঈশাও বাধ্য মেয়ের মতো চলে যায় ফ্রেশ হতে, আর জিসান নিচে চলে যায় ডিনার করার জন্য। জিসান ডিনার করে ঘরে ঢুকতেই ঈশাকে দেখে একটা বড় ধরনের ক্রাশ খায়। জিসান ঘরে ঢুকেই দেখে ঈশা একটা সাদা চুড়িদার পরে আছে, ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। জামার পেছনের কিছুটা অংশ ভিজে গেছে চুলের পানিতে, কপালে বিন্দু বিন্দু পানি জমে আছে। মেয়েদেরকে গোসল করার পর নাকি খুব স্নিগ্ধ আর মায়াবী লাগে। ঈশাকেও জিসানের চোখে সবচেয়ে সুন্দর রমণী লাগছে এখন। ঈশা নিজের মতো করে ভেজা চুল মুছছে। জিসান যে ঘরে এসেছে ঈশা সেটা খেয়ালই করেনি। জিসানের কিছুটা ঘোরের মাঝে চলে যায় ঈশাকে এমন ভাবে দেখে। আস্তে আস্তে করে ঈশার দিকে এগিয়ে যাচ্ছে জিসান। ঈশা আয়নার ভেতরে জিসানকে দেখে চমকে যায়। জিসানের এগোনো দেখে ঈশা এক পা করে পেছোতে থাকে। এক পর্যায়ে ঈশার পিঠ লেগে যায় দেয়ালের সাথে। জিসান ঈশার মুখে পড়ে থাকা ভেজা চুলগুলো আলতো করে সরিয়ে দেয়। জিসানের ছোঁয়া পেয়ে ঈশা চোখ দুটো বন্ধ করে নেয়। জিসানের ছোঁয়াতে যেন ঈশা জমে যাচ্ছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না তার। তারপরও ঈশা অনেক কষ্ট করে বলে, কি করছো ওটা কি ভাইয়া? জিসান ঈশার গালে হাত রেখে শীতল কণ্ঠে বলে, কথা বলবি না, তোকে একটু দেখতে দে আমায়। আচ্ছা ইসু, তুই এত কিউট কেন বলো তো? ইচ্ছা করে তোর দিকে সর্বক্ষণ তাকিয়ে থাকতে। ঈশা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ভাইয়া কি করছো? ঈশা এই কথাটা বলেই জিসানের সামনে থেকে চলে যায়। তোমার সাথে আমার কিছু কথা আছে। জিসান ঈশার কথায় নিজের মাঝে ফিরে আসে। একটা মেয়েকে এভাবে দেখলে হয়তো যে কোনো ছেলেই নিজেকে ঠিক রাখতে পারবে না, তার উপর যদি হয় সে তার ভালোবাসার মানুষ। জিসান জোরে জোরে শ্বাস নিয়ে মনে মনে বলে, তোকে যতবার দেখি ততবারই নিজেকে হারিয়ে ফেলি। জিসান, তুই কি করছিলি এটা? তুই নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছিলি ইস্যু যতদিন না নিজের ইচ্ছাতে তোর কাছে আসতে চাইবে ততদিন তুই ঈশাকে নিজের করে পেতে চাইবি না। কন্ট্রোল আন জিসান, নিজের উপর কন্ট্রোল আন। ঈশা আবারও বলে, ভাইয়া তোমাকে কিছু বলতে চাই আমি। বল, কি বলবি? আসলে আমি কালকে কলেজে যেতে চাই। কেন? অনেক দিন হলো কলেজে যাইনি তাই। মাত্র 2 দিন হয়েছে, কালকে কলেজে যাবি না তুই? কেন? আমি বলেছি তাই তুই যাবি না। আর বাড়িতে বসে কি পড়ালেখা করা যায় না যে কলেজে গিয়ে তোকে পড়তে হবে? ঈশা রেগে বলে ওঠে, সবকিছু কি তোমার কথাতে হবে নাকি? তোমার কথায় বিয়ে করলাম তোমায়, তোমার কাছে আমার কি কোনো ইচ্ছার দাম নেই নাকি? তুই যদি মনে করিস সবকিছু আমার কথা মতো হবে তো ঠিক আছে, আমার মতোই হবে। আর আমি বলেছি তুই কালকে কলেজে যাবি না, তার মানে আমি এটা বলিনি যে তুই কোনো দিনও কলেজে যাবি না। কালকে তুই বাড়িতে থাকবি, এর পরের দিন তোকে আমি নিজে কলেজে দিয়ে আসবো। কিন্তু কোনো কিন্তু না। তুই যদি কালকে কলেজে যেতেও চাস তাহলেও তুই যেতে পারবি না। বাড়ির চারদিকে গার্ড আছে,
আমার অনুমতি ছাড়া তুই বাড়ির বাইরে এক পাও বাড়াতে পারবি না, তাই এখন চুপচাপ ঘুমা। ঈশা মনে মনে বলে। আমি তো কালকে কলেজে যাবই, যে করেই হোক আমাকে রাহুলের সাথে কালকে দেখা করতেই হবে। জিসান সোফাতে বসে এই ল্যাপটপ কাজ করছে, আর অন্যদিকে ঈশা শুয়ে শুয়ে ভাবছে কি করে সব গার্ডদের নজর এড়িয়ে বাইরে যাওয়া যায়। ঈশা কি করে বের হবে নিজের মনের মতো করে সব প্ল্যান করে রাখে, এখন শুধু সকাল হওয়ার পালা। আর এদিকে জিসান সারা রাত ঘুমাতে পারেনি একটা টেনশনে, কি করে এতগুলো মেয়ে দিনের পর দিন উধাও হয়ে যাচ্ছে। তার জন্যই তো নিজের বাড়িতে এত গার্ডের ব্যবস্থা। একটা কথা আগে বলে রাখি, জিসান একজন মাফিয়া। এসব ভাবতে ভাবতে এই ভোরের দিকে জিসানের চোখ লেগে আসে। সোফাতে হালান দিয়ে ঘুমিয়ে যায় জিসান। সকালে জিসান তাড়াতাড়ি করে নাস্তা করে চলে যায়। ঈশার সাথে তেমন কথা হয়নি। ঈশার এতে একটু চিন্তা হয় জিসানের এমন কাণ্ড দেখে। সারা রাত জেগে থেকে ল্যাপটপে কি করেছে, আর এখন কোনো মতে নাস্তা করে বেরিয়ে গেল তাড়াহুড়ো করে। ঈশা জিসানের কাণ্ড দেখে মনে মনে ভাবে, ব্যাপারটা কি, ভাইয়া আজকে এত তাড়াতাড়ি কেন চলে গেল? যাকগে, ভালোই হয়েছে এই হিটলার বাড়ি থেকে চলে গেছে, একদম ভালো হয়েছে। না হলে আমি আজকে বাড়ি থেকে বেরই হতে পারতাম না। কিন্তু গার্ডদের চোখে কি আমি ফাঁকি দিয়ে বের হতে পারবো? সালিয়া বেগম ঈশাকে এমন চিন্তিত দেখে বলে, ঈশা কি ভাবছিস? খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খা। মামুনি। জিহান চৌধুরী বলেন, জিসান এভাবে কোথায় চলে গেলে? হয়তো অফিসের কোনো জরুরি কাজ আছে। সবাই নাস্তা করে যে যার ঘরে চলে গেছে। আর এদিকে জিসান সব গার্ডদের কড়াভাবে বলে গেছে বাড়ি থেকে যেন একটা মাছিও না বের হয়, আর বাইরে থেকেও যেন বাড়ির ভেতরে কেউ ঢুকতে না পারে। ঈশা ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছে চারিদিকে গার্ড বাড়ি ঘিরে আছে। ঈশা এসব দেখে আফসোসের স্বরে বলে, আজকেই এত গার্ড রাখতে হলো তোর হিটলার? জানি তো এটা ইচ্ছে করে করেছে যেন আমি বাড়ি থেকে বের হতে না পারি, কিন্তু আমার নামও ঈশা, আমি তো বাড়ি থেকে বের হয়েই ছাড়বো। কিন্তু যখন ওই হিটলারটা জানবে আমি বাসায় নেই, তখন কি হবে? হ্যাঁ, তখন দেখা যাবে কি করে ওই হিটলার। ঘড়ির কাঁটায় 11টা বাজে। ঈশা তখন বাড়ির সকলের চোখ এড়িয়ে পেছনের দরজা দিয়ে বের হয়। নিজের মুখ ওড়না দিয়ে ভালো করে ঢেকে নিয়েছে যাতে কেউ চিনতে না পারে। বাড়ি থেকে তো বের হলাম, কিন্তু গার্ডদের চোখ এড়িয়ে কি করে গেট পার হবো? বাড়ির পেছনের গেট দিয়েই যেতে হবে মনে হচ্ছে। ঈশা বাড়ির পেছনের গেটের দিকে ধীর পায়ে যেতে থাকে। একজন গার্ড ঈশাকে দেখে ফেলার আগেই সাথে সাথে ঈশা একটা গাছের পেছনে লুকায়। ঈশা বুকের উপরে হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলে, উফ, বাঁচলাম। মন তো চাইছে সবগুলোকে কানা করে ফেলতে। যদি আমি জাদু জানতাম তাহলে সবগুলোকে কানা করে দিতাম। ঈশার নজর যায় পায়ের কাছে একটা ইট পড়ে আছে। ইটটা হাতে তুলে নিয়ে ঈশা পেছনের গেটটার একটু দূরে ঢিল দেয়। পেছনের গেটের একটু দূরে ঢিল দেওয়াতে গার্ডরা ঢিলের শব্দ শুনে ওইদিকে চলে যায়। আর ঈশা এই ফাঁকে চুপি চুপি বের হয়, দৌড়াতে শুরু করে। বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসে দৌড় থামিয়ে পেছন ফিরে বলে, ঈশা তুই সাকসেসফুল হলি। এখন রাহুলের সাথে তোর যোগাযোগ করতে হবে, ওকে সব কিছু জানাতে হবে। কিন্তু কি করে যোগাযোগ করব? ঈশা আর কিচ্ছু না ভেবে তাড়াতাড়ি করে একটা রিক্সায় উঠে রিক্সাওয়ালাকে বলে, মামা আমি কি একটা ফোন করতে পারি আপনার ফোন দিয়ে? ধন্যবাদ। ঈশা তাড়াতাড়ি করে রাহুলের নম্বরে কল করে। কিছুক্ষণ রিং হওয়ার পরে রাহুল কল ধরে বলে, হ্যালো, কে? রাহুল, আমি তোমার ঈশা। রাহুল অস্থির কণ্ঠে বলে, ঈশা তুমি কোথায়? দুদিন ধরে তোমার কোনো খোঁজ খবর নেই। কি হয়েছে তোমার? আর তোমার ফোনটা অফ কেন? জানো কতটা টেনশনে ছিলাম আমি। রাহুল রিল্যাক্স, আমি ঠিক আছি। তোমার সাথে আমি একটু দেখা করতে চাই, তুমি কি আসতে পারবে? তুমি বললে আমি আসবো না, এটা কি কখনোই হয়েছে? আমি আসছি। কোথায় আসবো বলো? আমরা সবসময় যেখানে দেখা করতাম সেখানে। ঠিক আছে, এখন রাখি যান। তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, আমি ওয়েট করব। কল কেটে ঈশা মনে মনে বলে, সবকিছু বলতে হবে রাহুলকে। ভাই আমার সাথে কি কি করেছে ও নিশ্চয়ই আমার কথা বুঝবে। বস, আমাদের সত্যি ভুল হয়ে গেছে। আমরা বুঝতে পারি নাই যে একটা মেয়ে কম পড়ে যাবে। চুপ, একদম চুপ। আমার কাছে কোন সাহসে ক্ষমা চাস তুই? তোকে আমি সাফ সাফ বলে দিয়েছিলাম আমার 100টা মেয়ে লাগবে, আর তুই এখন আমাকে এসে বলছিস একটা মেয়ে কম পড়ে গেছে। কালকের মাঝে আমার মেয়েগুলোকে দেশের বাইরে পাঠাতে হবে, আর একটা মেয়ে নাই। বুঝতে পারছিস তোর কি অবস্থা করতে পারি আমি এখন? বস, সত্যি আমরা ভুল হয়ে গেছে, আর এমনটা হবে না। এবারের মতো মাফ করে দেন।
এবারের মতো তোকে ক্ষমা করলাম, আধা ঘন্টা সময় দিলাম। এই আধা ঘন্টার মাঝে একটা মেয়ে আমার চাই। আধা ঘন্টা পর আমি যেন এসে দেখতে পাই 100টা মেয়ে এক করা হয়েছে। ওকে বস। এদিকে ঈশা দাঁড়িয়ে আছে একটা পার্কে। ঈশা অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছে কতগুলো লোক ওকে ফলো করছে। ঈশাও আর লোকগুলোর দিকে না তাকিয়ে অন্যদিকে মুখ করে তাকিয়ে থাকে। হঠাৎ করে ঈশার সামনে একটা কালো গাড়ি এসে দাঁড়ায়। ঈশা ভীষণ ভয় পেয়ে যায়, 2 কদম পিছিয়েও যায়। ভয়ে ভয়ে বলে, কারা আপনারা? ম্যাডাম ভয় পাবেন না, আমরা আসলে। লোকটা এই কথাটা বলে ঈশার মুখে রুমাল চেপে ধরে, আর ঈশার চোখ নেমে আসে অন্ধকার। ঈশাকে গাড়িতে তুলে নেয় তাড়াতাড়ি করে। অন্যদিকে জিসানের ঘরে গিয়ে দেখে ঈশা নেই। জিসা সারা বাড়ি খুঁজে, কিন্তু কোথাও ঈশাকে খুঁজে পায় না। জিসা তাড়াতাড়ি করে মাকে গিয়ে বলে, মা এবার কি হবে? ঈশা আপু কোথায় গেল? কাউকে কিছু না বলে আর কখনোই বা ঘর থেকে গেল? ও এত গার্ডের চোখ এড়িয়ে বের হলো কি করে? মা আমার খুব ভয় হচ্ছে, ভাইয়াকে খবরটা জানানো দরকার। সালিয়া বেগম জিসানকে ফোন দেয়, কিন্তু জিসান ফোন ধরে না। কি হলো মা, ভাইয়া কল ধরছে না? না। মা তুমি ট্রাই করতে থাকো। এদিকে জিসান খুব ব্যস্ত হয়ে কাজ করছে, আর সামনে থাকা কালো পোশাক পরিত লোকগুলোকে বলছে, আমাদের যে করেই হোক সব মেয়েদেরকে উদ্ধার করতে হবে। গোপন সূত্রে জানা গেছে ওরা কালকে সকালে মেয়েগুলোকে পাচার করবে, তাই আজকে রাতেই আমাদেরকে যা করার করতে হবে। ইয়েস স্যার। পুলিশেরা ড্রেস পরে আসবেন না, কারণ ওরা যদি বুঝতে পারে ওদেরকে পুলিশ খুঁজছে তো ওরা সতর্ক হয়ে যেতে পারে। এমন সময় একজন এসে জিসানকে উদ্দেশ্য করে বলে, স্যার আপনার ফোন বাজছে অনেকক্ষণ ধরে। আমি এখন ব্যস্ত আছি, বলে দাও। স্যার বাড়ি থেকে ফোন করেছে। বাড়ি থেকে? ইস্যুর কিছু হয়নি তো? ঠিক আছে, ফোনটা দাও আমাকে। জিসান তাড়াতাড়ি কল ব্যাক করে। হ্যালো মা, বলো। জিসান তুই ফোন ধরছিলি না কেন? এখন থেকে তোকে কল করছি। আরে মা কি হয়েছে সেটা আগে বলো। জিসান ঈশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি কি বলছো কি মা তুমি? হ্যাঁ জিসান, সারা বাড়ি খুঁজেছি কিন্তু কোথাও ঈশা নেই। ছাদে খুঁজেছো? হ্যাঁ খুঁজেছি। ওকে আর তোমার এক পাও বাড়ি থেকে বের হবে না। আর বাবা কোথায়? তোর বাবা তো অফিসে। বাবাকে ফোন করে বলে দাও অফিস থেকে যেন বের না হয়। কেন জিসান? আমি তোমাকে যা বলেছি তাই করো, পরে তোমাকে আমি সব খুলে বলবো। ঠিক আছে। জিসান উত্তেজিত কণ্ঠে বলে। জিসানের মেজাজ চরম সীমায় পৌঁছে গেছে ঈশার উপরে। এখন যদি ঈশা জিসানের সামনে থাকতো তো ঈশার কপালে শনি ছিল। জিসান মনে মনে বলে, এত কড়া গার্ডের মাঝেও কি করে বাড়ি থেকে বের হলো, কি করে? স্যার এনি প্রবলেম? না না, কোনো প্রবলেম হয়নি। আমাকে এখন একটু বাড়িতে যেতে হবে। কিন্তু স্যার আপনি তো চলে গেলে কি করে হবে? জিসান আবারও মনে মনে বলে, সত্যি তো আমি চলে গেলে কি করে হবে? এখানে এত বড় এক ঝামেলার মধ্যে আছি, আর এক ঝামেলা বাঁধিয়ে ফেললি তুই ঈশা। কাজটা তুই ঠিক করলি না ঈশা, একদম না। জিসান তাড়াতাড়ি করে গার্ডদের মাঝে একজনকে কল করে। এসব কি? তোমরা সবাই কোথায় ছিলে? আমি তোমাদেরকে বলেছিলাম বাড়ি থেকে যেন একটা মাছিও না বের হয়, আর ঈশা কি করে বের হলো বাড়ি থেকে? স্যার আমরা আসলে। জাস্ট শাট আপ, আর একটা কথাও বলবে না। সরি স্যার। সিসিটিভিতে গিয়ে দেখো ঈশা কি করে বাড়ি থেকে বের হলো, আর আমাকে এর একটা কপি তাড়াতাড়ি আমার ফোনে পাঠাও। ওকে স্যার। দাঁতে দাঁত চেপে মনে মনে আওড়ায়, ঈশা তোকে একবার শুধু হাতের কাছে ভাই, তারপর তোর পা ভেঙে বাড়িতে বসিয়ে রাখবো। জিসানের ফোনে ভিডিওটা আসতে জিসান ভিডিওটা ওপেন করে সব দেখে ঈশা কি করে বাড়ি থেকে বের হয়। জিসান ভিডিও দেখে নিজের ফোনটা জোরে একটা আছাড় মারে। সবাই জিসানের এমন কাণ্ড দেখে অবাক হয়ে যায়। এইসব দেখে সাইদ বলে, ভাইয়া কি হলো? সাইদ জিসানের সব কাজের পার্টনার, ও সবসময় জিসানকে হেল্প করে, আর জিসানকে ভাই বলেই ডাকে। জিসান বাজখাই কণ্ঠে বলে, ঈশা বাড়ি থেকে বের হয়েছে সাইদ। কি বলছো কি? ভাইয়া ভাবি কি করে পালাতে পারলো? জিসান চিৎকার করে বলে, ওকে আমি এতবার না করার পরেও ও বাড়ি থেকে বের হওয়ার সাহস পেল কি করে? ভাইয়া তুমি শান্ত হও প্লিজ। কি করে শান্ত থাকবো তুই বল? এখানে একটা প্রবলেম, তার উপর ঈশা এক প্রবলেম বাঁধিয়ে বসলো।
ভাইয়া তুমি শান্ত হও প্লিজ। ভাইয়া আমি এখানে সব সামলে নিব, তুমি ভাবিকে খুঁজে নিও। যদি ওকে ওই পাচারকারীরা ধরে ফেলে তো? ভাইয়া তুমি এত চিন্তা করো না, তুমি যাও তো এখন। জিসান আর কিচ্ছু না ভেবে গাড়ি নিয়ে বের হয়ে যায় ঈশাকে খুঁজতে। এদিকে ঈশাকে একটা ঘরে হাত পা বেঁধে রাখা হয়েছে, চুলগুলো মুখের উপর এলোমেলো হয়ে পড়ে আছে, যার কারণে ঈশার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। জোগাড় করতে পেরেছো একটা মেয়ে? হ্যাঁ বস। কোথায় রেখেছো মেয়েটাকে? এই তো বস, হাত পা বেঁধে বন্ধ করে রেখেছি। ঘরের দরজা খুলে লোকগুলো ঘরের ভেতরে ঢুকতে এই সব মেয়েরা ভয়ে এক কোণে বসে যায়। তাদের বস ঈশাকে এভাবে বাধা অবস্থায় দেখে বলে, এ কি এভাবে বেঁধে রেখেছো কেন মেয়েটাকে? আসলে বস মেয়েটার একটু বেশি তেজ, তাই বেঁধে রেখেছি। আহা, এভাবে কেন বেঁধে রেখেছো? তাড়াতাড়ি খুলে দাও, কষ্ট হচ্ছে তো মেয়েটার। সব মেয়েকে অক্ষত অবস্থায় পাচার করতে হবে, বুঝতে পেরেছো? আর ওর তেজটা আমিও একটু দেখতে চাই। ইয়েস বস, আমি বাঁধন খুলে দিচ্ছি। লোকটা ঈশার হাত পায়ের মুখের বাঁধন খুলে দেয়। ঈশা চোখ তুলে তাকিয়ে যা দেখে তাতে ঈশার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। নিজের উপর রাগ উঠেছে এখন তার। ঈশার সাথে লোকটাও ঈশাকে দেখে ভীষণভাবে শক খায়। আর এদিকে জিসান সারা শহর খুঁজে বেরিয়েছে ঈশাকে, কিন্তু ঈশার কোনো চিহ্ন পর্যন্ত পেল না। জিসান ভেবেই নিয়েছে যে ঈশাকেও ওই পাচারকারীরা কিডন্যাপ করেছে। এমন সময় সাইদের কল আসে। জিসান কল ধরতেই সাইদ বলে, ভাইয়া পেয়েছো ভাবিকে? না সাইদ, পাইনি। আমার মাথা কাজ করছে না, আমি কি করবো এখন? ভাইয়া আমার সন্দেহ হচ্ছে ও কিছু করে নাই তো। জিসান হঠাৎ করেই রেগে বলে, যদি ও আমার ইস্যুর কোনো ক্ষতি করে তো ওকে আমি জানে মেরে ফেলবো। ভাইয়া তুমি শান্ত হও, আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে। ভাবির সাথে আরো অনেক মেয়ের প্রাণ জড়িয়ে আছে। আমি থাকতে ইস্যুর গায়ে একটা আঁচড়ও কেউ কাটতে পারবে না।